রূপা এগিয়ে এসে কোমল গলায় বলল, তুমি নদীর পাড়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। পরে আমার হাজবেন্ড রায়ান আর আমার ভাইয়া মিলে তোমাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। তন্ডা লজ্জিত হয়ে বলল, ওহ আচ্ছা, এখন কয়টা বাজে? পারুল বেগম দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলেন, 8:30 বাজে মা। তন্ডা চমকে উঠল, এত রাত হয়ে গেছে? সে ব্যাকুল হয়ে বলল, আমাকে এখনই হোস্টেলে ফিরে যেতে হবে, প্লিজ একটু ব্যবস্থা করে দিন। আমার বান্ধবী সোফিয়া ভীষণ চিন্তা করবে। পারুল বেগম রূপাকে চোখের ইশারায় কিছু একটা বলতেই সে রায়াকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রায়া মায়ের কোল থেকে নেমে তন্ডার পাশে ধপাস করে বসলো। তন্ডার চিবুক ছুঁয়ে বলল, তুমি অনেক কিউট, একদম রায়ামণির মতো কিউট। তন্ডার শরীর এখনও অবসন্ন, চোখ জোড়া বারবার ঘুমের আবেশে লেগে আসছে। তবুও রায়ের কথা শুনে সে না হেসে পারল না। বাচ্চাটা গাল টেনে দিয়ে বলল, তুমি আমার থেকেও অনেক বেশি কিউট শোনা। পারুল বেগম এবার একটু খুঁটিয়ে দেখার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? তন্ডা মাহমুদ। ভদ্রমহিলা যেন তন্ডা জীবন বৃত্তান্ত জানতে উন্মুখ। তিনি একে একে প্রশ্ন করতেই লাগলেন, তোমার দেশের বাড়ি কোথায়, বাবা কী করেন, তোমরা ভাই বোন কজন? এতগুলো প্রশ্নের সঙ্গে শুনেও তন্ডা একটু অবাক না হয়ে শান্তভাবে উত্তর দিল, দেশের বাড়ি পুরান ঢাকা, আমাদের পারিবারিক ব্যবসা আছে, আমরা একজন বড় ভাই আছে। পারুল বেগম জিজ্ঞেস করলেন, ভাই কী করেন? বিয়ে করেছেন? তন্ডা জবাব দিল, জি ভাইয়া বিজনেস দেখাশোনা করেন, কয়েক বছর আগেই বিয়ে করেছেন। পারুল বেগম বলেন, বাচ্চা কাচ্চা হয়নি এখনও? তন্ডা মাথা নেড়ে না জানালো। পারুল বেগম আবার জিজ্ঞেস করলেন, তোমার ভাবে কোথায় থাকেন? তোমাদের সাথেই? তন্ডা বলল, জি, তবে এখন দেশের বাইরে আছেন, সৌদি আরবে তার বাবা মায়ের কাছে বেড়াতে গেছেন। এরই মধ্যে রূপা বিশাল এক গ্লাস গরম দুধ নিয়ে রুমে ঢুকলো। গ্লাসটা তন্ডার হাতে দিয়ে শাসন করার সুরে বলল, এটা খেয়ে নাও, ডাক্তার বলে গেছেন এটা তোমার জন্য খুব জরুরি। তন্ডা দুধ খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এদের অমায়িক ব্যবহারের সামনে না বলতে পারল না। সে নাক বন্ধ করে এক নিঃশ্বাসে পুরো গ্লাসটা শেষ করলো। গ্লাস নামিয়ে রেখে আবার বলল, আমাকে এবার হোস্টেলে ফিরতে হবে আপু। রূপা বাধা দিয়ে বলল, এত রাতে একা কোথায় যাবে? সকালে যেও, এখন বিশ্রাম নাও। তন্ডা মিনতি করে বলল, না আপু, যেতেই হবে, আমি সকালে সাথে ফোন আনিনি, রাতে দেশ থেকে মা বাবা কল দেন, আমাকে না পেলে ওনারা খুব দুশ্চিন্তা করবেন। রূপা একটু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলো, তোমার হোস্টেলের গেট কি এত রাত পর্যন্ত খোলা থাকে? এখন 9টা বাজে আর এখান থেকে তোমার হোস্টেলে অনেকটা দূরের পথ। তন্ডা আর কোনো উত্তর খুঁজে পেল না। সে চুপচাপ বসে নখ দিয়ে দাঁত কাটতে লাগলো। অস্থির হলে যা সে ছোটবেলা থেকেই করে তা দেখে রায়া গম্ভীর হয়ে বলল, দিস ইজ নট ফেয়ার, দাঁত দিয়ে নখ কাটা ঠিক না। তন্ডা অপ্রস্তুত হয়ে হাত সরিয়ে নিল, লজ্জিত হয়ে বলল, সরি বাবা, আর করব না। পারুল বেগম এবার উঠে দাঁড়ালেন, বললেন, আচ্ছা তুমি বসো, রায়ার সাথে গল্প করো, আমি আসছি। দুধ খাওয়ার পর তন্ডার শরীরে কিছুটা শক্তি ফিরে এলো। সে রায়াকে কোলে টেনে নিল। রায়া তার বুকের সাথে লেপ্টে যেতে তন্ডার খুব ভালো লাগলো। সে রায়ার গালে একটা চুমু দিয়ে বলল, তুমি আসলে খুব মিষ্টি। রায়া হেসে বলল, থ্যাংক ইউ, তুমি অনেক কিউট। আচ্ছা, তুমি আমার মামাকে চিনো? তন্ডা একটু মজা করার জন্য বলল, না তো, কে তোমার মামা? রায়া গর্বের সাথে বলল, আমার মামা পপিচল লুদ্র ওয়াজিদ। তুমি নাকি আমার মামার কোলে কোলে এসেছো? মামার কোলে আমি সালা আর কেউ উঠে নাই। রায়ার কথা শুনে তন্ডার হাসি মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। মুখটা যেন এক পলাশ বৃষ্টি ভিজে গেল। সে রুদ্র স্যারের কোলে চড়ে এখানে এসেছে, নিজের ছেলের বাহুবন্দী হয়ে সে এই ঘরে প্রবেশ করেছে। এই কথা ভাবতে তার সারা শরীর দিয়ে এক শিহরণ বয়ে গেল। তন্ডা স্তব্ধ হয়ে বসে রইল। রায়া কথা শেষ করে একাই ঘর থেকে বেরিয়ে গেল। খানিক বাদে দরজাটা মৃদু টোকা পড়ল। তন্ডা চট করে তার মেরুন রঙের ওড়না টেনে সারা শরীর ঢেকে করল। স্বয়ং রুদ্র ওয়াজিদ। তন্ডা তাকে দেখে নিচু স্বরে সালাম দিল। রুদ্র সালামের উত্তর দিয়ে পকেটে হাত গুজে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তন্ডার দিকে তাকিয়ে রইল।
রুদ্রর মাথায় তখন তৌকিরের কথা ঘুরছিল। সে ভাবলো তৌকির আসলে কোনো দোষ নেই। মেরুন রঙের এই পোশাকে তন্ডাকে অপূর্ব লাগছে। ব্লকের কাজের নকশাগুলো তার উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের সাথে দারুণ মানিয়েছে। মাথায় দেওয়া ঘোমটা তাকে এক অদ্ভুত সিদ্ধতা দিয়েছে। প্রথম দিকে সে কারো তাকে ভালো লেগে যাওয়াটাই স্বাভাবিক। রুদ্র এমন একটানা তাকিয়ে থাকায় তন্ডা ভীষণ অস্বস্তি বোধ করলো। সে নিজেকে আরও একটু গুটিয়ে নিল। রুদ্র ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? তন্ডা ছোট করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। রুদ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, রুমের সাথে বারান্দা আছে, এখানে কিছুক্ষণ বসে একটু কথা বলা যাবে। তন্ডা রাজি হয়ে উঠে দাঁড়াতে গেল, কিন্তু মুহূর্তে পৃথিবীটা যেন তার চোখের সামনে দৌড়ে উঠল। মাথা ঘুরে সে সোজা রুদ্রের প্রশস্ত বুকের উপরই আছড়ে পড়ল। রুদ্র কালক্ষেপণ না করে তাকে শক্ত করে নিজের বাহু ডোরে আগলে নিল। তন্ডার কপাল রুদ্র শক্ত বুকে ঠেকে আছে। সেই চিরচেনা সুগন্ধ আর রুদ্রের হৃৎপিণ্ডর ধুকপুকানি তন্ডার সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে দিল। ইচ্ছে করছিল চিরকাল এভাবে মানুষটার আশ্রয়ে থেকে যেতে, কিন্তু বাস্তবতার কথা ভেবে সে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। রুদ্র তাকে পুরোপুরি ছাড়ল না। তার হাতটা আলতো করে ধরে বলো, আমার হাত ধরে হাঁটুন, না হলে আবার পড়ে যাবেন। তন্ডা ছেনান হেসে বলো, আমি একা হাঁটতে পারবো। রুদ্র সেই কথায় কান দিল না। অধিকারবোধ মাখা এক দীর্ণতায় তন্ডার হাত ধরে সে বারান্দায় নিয়ে এলো। বারান্দায় পরিবেশটা চমৎকার। রাতের লন্ডনের মৃদু শীতল বাতাস শরীর জুড়িয়ে দিচ্ছে। বারান্দায় কয়েকটা পাতাবাহারি গাছের টব সাজানো। তন্ডা আর রুদ্র দুটো চেয়ারে মুখোমুখি বসলো। দীর্ঘ 20 মিনিট সেখানে এক নিথর নীরবতা বিরাজ করলো। অবশেষে তন্ডা সে নীরবতা ভাঙল। ধন্যবাদ। রুদ্র সংক্ষিপ্ত প্রশ্ন, কেন? তন্ডা হালকা হেসে বলল, অপরিচিত একজনকে বিপদে ভাবে পাশে দাঁড়ানোর জন্য। রুদ্র এক পলক তার দিকে তাকিয়ে বলল, আপনি কি আসলে অপরিচিত? তন্ডা উল্টো জিজ্ঞেস করলো, তাহলে কি পরিচিত? রুদ্র রহস্যময় গলায় বলল, হয়তো। এরপর আবার সে নিস্তব্ধতা। তন্ডা মনে মনে ভাবছিল, যদি এই মানুষটা একান্তই তার নিজের হতো, যদি সে অধিকার নিয়ে এই চওড়া কাঁধে মাথা রাখতে পারত, যদি হাতে হাত রেখে লন্ডনের এই কুয়াশাচ্ছন্ন রাস্তায় 1000 মাইল পাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারত। এই কল্পনার সুখে তন্ডার চোখে জল চলে আসার দশা হলো। কিন্তু সে নিজেকে শক্ত করলো। রুদ্রের সামনে সে কোনোভাবে দুর্বল হতে চায় না। হঠাৎ রুদ্র শান্ত স্বরে ডাকলো, তন্ডা। এই প্রথম ছেলে তাকে নাম ধরে ডাকলেন। মিস মাহবুব নয়, কেবলই তন্ডা। তন্ডার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। সে জবাব দিল, যে? রুদ্র সরাসরি তন্ডার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘুমের ওষুধ খাওয়ার কারণ কি? তন্ডা আমতা আমতা করে বলো, কয়েকদিন ধরে ঠিকমতো ঘুম হচ্ছিল না, তাই। রুদ্র গলায় কিছুটা শাসনের সুর, তাই বলে ওভারডোজ ঘুমের ওষুধ খাবেন? কেন এমন অনিয়ম? তন্ডা কোনো ভনিতা না করে বলল, বাবাকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে স্যার। ওনার হার্টের প্রবলেমটা ইদানিং বেড়ে চলেছে। রুদ্র স্বর এবার নরম হলো। সে বলল, দুশ্চিন্তা না করে দোয়া করুন। দুশ্চিন্তা আপনার বাবার অসুখ সারাবে না, উল্টো আপনাকে অসুস্থ করে দেবে। কাল একবার তৌকিরের চেম্বারে যেতে হবে, কিন্তু কিছু টেস্ট করানো দরকার। তন্ডা বাধা দিয়ে বলল, না স্যার, তার প্রয়োজন নেই। আমি এখন ঠিক আছি। সকাল হলেই আমি চলে যাব, আপনি শুধু একটু যাওয়ার ব্যবস্থা করে দেবেন। রুদ্র এই কথার কোনো উত্তর দিল না। সে বাইরের ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে রইল। তন্ডা তন্ময় হয়ে বারান্দা থেকে বাইরের আবাসিক এলাকাটা দেখছিল। লন্ডনের রাতের এই রূপটা বড় শান্ত। সাজানো গোছানো লাল ইটের বাড়িগুলো, জানালা দিয়ে মিটিমিটি আলো আসছে। রাস্তার ধারে গাছগুলো রাতের অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে এক আধটা গাড়ি নিঃশব্দে চলে যাচ্ছে। সব মিলিয়ে এক অপার্থিক নিস্তব্ধতা। রুদ্র হঠাৎ আসন ছেড়ে উঠল, বলল, বাইরে ঠান্ডা বাড়ছে, রুমে চলুন, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। তন্ডা বিনা বাক্যে উঠে ধীরে ধীরে রুমে চলে এলো। রুদ্র তাকে রুমে পৌঁছে দিয়ে বাইরে চলে গেল। ঠিক রাত 10টায় রূপা খাবার টেবিলে ডাকতে এলো। তন্ডা তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরের আকাশের দিকে তাকিয়েছিল। রূপাকে সে অনুরোধ করলো, আমার এখন একদম খিদে নেই আপু, আপনারা খেয়ে নিন প্লিজ। রূপা তন্ডার হাত ধরে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যেতে যেতে বলল, কোনো কথা শুনবো না, শরীর এত দুর্বল, না খেয়ে থাকা চলবে না, চলো। রূপা তন্ডার হাত ধরে
টেনে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যেতে যেতে বলল, খিদে নেই বললেই হলো? খেতে খেতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবাই তার জন্য অপেক্ষা করছে শুনে তন্দ্রার মন না চাইলেও তাকে যেতে হলো। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং স্পেসে গিয়ে দেখলো টেবিলে রুদ্র, রায়হান, রায়া এবং রুদ্রর মা পারুল বেগম বসে আছেন। তন্দ্রাকে দেখে পারুল বেগম স্মিত হাসলেন এবং নিজের পাশের চেয়ারে ইশারায় তাকে বসালেন। রায়হান বেশ ভদ্রতার খাতিরে তন্দ্রার শরীরের খোঁজখবর নিল। রায়া তখন মামার কোলে আয়েশ করে বসা ছিল। তন্দ্রা আসতেই দেখে সে চট করে মামার কোলে কানে কানে ফিসফিস করে বলল, মামা আমি মামুনির কোলে বসি। রুদ্র একই ভঙ্গিতে তাকে ফিসফিস করে উত্তর দিল, ওটা মামুনি নয় রায়া, ওটা আন্টি। রায়া এবারও দমল না, বরং গলা উঁচিয়ে জোরে বলে উঠল, না না না, ওটা আমার মামুনি। রায়ার এই অকল্পক কথা শুনে টেবিলের সবাই তার দিকে তাকালো। তন্দ্রা অবাক হয়ে তাকালো, তবে সে এই কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। রায়া মুহূর্তেই মামার কোল থেকে নেমে গিয়ে তন্দ্রা কোলে চেপে বসলো। এরপর তন্দ্রার মাথাটা টেনে নিচে নামিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে নালিশ জানালো, মামা পচা, মামা বলে তুমি নাকি আমার মামুনি না আন্টি। রায়ার কথার গুড় মানে বুঝতে তন্দ্রার বেশ সময় লাগলো না। লজ্জায় তার কান ঝাঝা করে উঠল। তবুও সে কথাটা হালকা হাসিতে উড়িয়ে দিল, কোনো উত্তর দিল না। রূপা সবার প্লেটে ধোয়া ওটা গরম খাবার বেড়ে দিল। এরপর রায়াকে শাসনের সুরে বলল, রায়া আন্টির কোল থেকে নেমে আসো মাম্মি, আন্টি তোমাকে নিয়ে খেতে পারবে না। তন্দ্রা ছিন্নমাখা স্বরে বাধা দিয়ে বলল, থাকুক না আপু, আমার কোনো সমস্যা হবে না। এরপর সবাই খাওয়া শুরু করলো। তন্দ্রা আর রুদ্র কেবল নিস্তব্ধ হয়ে মাথা নিচু করে খাচ্ছে, বাকিরা টুকটাক ঘরোয়া আলাপ করছে। পারুল বেগম তন্দ্রার দিকে তাকিয়ে সহজ গলায় জিজ্ঞেস করলেন, তোমাদের হোস্টেলের খাবার কেমন মা? তন্দ্রা ছোট্ট করে বিনয়ী জবাব দিল, আমাদের দেশের হোস্টেলগুলোর তুলনায় এখানকার খাবার ভালোই আন্টি, খুব একটা খারাপ না। পারুল বেগম আবার জিজ্ঞেস করলেন, লন্ডনে আত্মীয়স্বজন কেউ নেই তোমার? তন্দ্রা জানালো, না, সাথে মা আসতে চেয়েছিল কিন্তু আমি বারণ করেছি। পারুল বেগম একটু থমকালেন, তারপর হঠাৎ বোমা ফাটানোর মতো প্রশ্ন করে বসলেন, আচ্ছা তন্দ্রা, তোমার বয়ফ্রেন্ড কি করে? ভদ্রমহিলার এই অপ্রত্যাশিত প্রশ্নে উপস্থিত সবাই যেন পাথরের মতো জমে গেল। ডাইনিং টেবিলের এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। তন্দ্রা চরম বিব্রতবোধ পরিস্থিতিতে পড়ে গেল। তার গলার কাছে খাবার আটকে যাওয়ার দশা। রুদ্র বিরক্ত হয়ে মাকে বলল, কি শুরু করলে মা, চুপচাপ খাও না, না হয় গলায় বাজবে। পারুল বেগম দমবার পাত্রী নয়, তিনি নির্বিকার ভঙ্গিতে বললেন, তোরা খা, তোদের আমি ধরে রেখেছি নাকি, আশ্চর্য। এরপর আবার তন্দ্রা দিকে ফিরে জিজ্ঞেস করলো, কি হলো মা, বললে না তো, তোমার বয়ফ্রেন্ড কি করে? তন্দ্রা এবার আর অস্বস্তি চেপে রাখলো না, সোজা সাপটা জবাব দিল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই আন্টি। এ কথা শুনে পারুল বেগমের মুখটা যেন আষাঢ়ে মেঘ সরিয়ে শরতের রোদে ভরে উঠল। তিনি ভীষণ খুশি হয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা আর বিরক্ত করি না, তুমি খাও। এরপর আর কেউ কোনো কথা বলল না। তন্দ্রা খাওয়া শেষ করে দ্রুত রায়াকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। তন্দ্রা চলে যেতে রুদ্র ক্ষুণ্ণ স্বরে মাকে বলল, এটা কি ধরনের প্রশ্ন করলে তুমি? মেয়েটা মনে মনে কী ভাবলো বলো তো? পারুল বেগম রিল্যাক্স মোডে কফি খেতে খেতে বললেন, কি এমন জিজ্ঞেস করেছি, শুধু জানতে চেয়েছি বয়ফ্রেন্ড কি করে, যাতে শিওর হতে পারি ও যে সিঙ্গেল। রূপা মায়ের এই তীক্ষ্ণ বুদ্ধির তারিফ করে ফিসফিসিয়ে বলল, উফ মা, তোমার মাথায় তো বুদ্ধি আসে কোথা থেকে? রুদ্র মেজাজ এবার বিগড়ে গেল। সে কর্কশ স্বরে বলল, ও সিঙ্গেল নাকি মিঙ্গেল সেটা জেনে তোমার কাজ কি মা? পারুল বেগম এবার খাওয়া থামিয়ে গম্ভীর হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, তোকে মেয়েটাকে পছন্দ করেছে, ছেলেটা আমাদের আত্মীয়, সেই হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না? রুদ্র মায়ের কথা চরম বিরক্ত বোধ করলো। তৌকিরের নামটা তন্দ্রার পাশে আসতে তার বুকের ভেতরটা যেন অজানা এক ঈর্ষায় খামচে ধরল। সে খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে তো খোঁজ নিতে কে বলেছে, তুমি কি ঘটক হয়েছ? পারুল বেগম অবাক হওয়ার ভান করে বলেন, বাহ রে, ঘটক হতে যাবো কেন?
তৌকির আমাদের আপনজন আর তন্ডা তো স্টুডেন্ট, সেই হিসাবে একটা সম্বন্ধ হওয়া কি খুব খারাপ? রুদ্র আর কোনো প্রত্যুত্তর না করে গটগট করে নিজের রুমে চলে গেল। সে যেতে পারুল বেগম রূপা আর রায়হানকে এক কাছে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা সত্যি করে বলো তো, মেয়েটাকে রুদ্রর পাশে কেমন লাগবে? মানাবে না? রায়হান একগাল হেসে বলল, মানাবে মানে একেবারে খাপ্পের খাপ, মমতাজের বাপ। রূপা চোখ বড় বড় করে বলো, এই মমতাজটা আবার কে? সত্যি করে বলো তো। রায়হান দুষ্টুমি করে উত্তর দিল, তোমার সতীন। রূপা আটকে উঠে বলল, কে? এদের দুজনের এই অকালপক্ষ কাণ্ড দেখে পারুল বেগম রেগে গেলেন। তিনি টেবিলে থাপড় মেরে বললেন, দুইটাকে একসঙ্গে চটকানা দেব, দরকারি কথার সময় ফাজলামি শুরু করিস তোরা। রায়হান এবার থমকে গেল। রুদ্রের বন্ধু হওয়ার সুবাদে বহু বছর ধরে সে পারুল বেগমকে চেনে। পারুল বেগম তাকে নিজের ছেলের মতো শাসন করেন। রায়হান কাচুমাচু হয়ে চুপ করে গেল। রূপা বলল, আমার কি দোষ মা? ওই তো শুরু করলো। পারুল বেগম বিরক্তি ছেড়ে বলেন, ও একটা কথায় কথা বলেছে, তুই বলো তাই বুঝিসনি। এবার কাজের কথায় আয়। আমি ঠিক করেছি যে আমার কোনো মূল্য তন্ডাকে আমি রুদ্রের বউ বানাবো। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে দুজনের মনে প্রেমের বীজ বপন করা। রায়হান মাথা চুলকে জিজ্ঞেস করলো, কিন্তু কিভাবে মা? পারুল বেগম এবার নিচু স্বরে নিজের মাস্টার প্ল্যান শেয়ার করলেন। সব শুনে রূপা আর রায়হানের চোখ কপালে উঠল। মা বলেন, এই কথাগুলো যেন শুধু আমাদের তিনজনের মধ্যেই থাকে। রায়হান বলল, তা না হয় থাকবে, কিন্তু মা আপনাকে আমার শাশুড়ির চেয়ে বান্ধবী বেশি মনে হচ্ছে। পারুল বেগম হেসে বলেন, আমি এখন না হলে তোরা টিকতে পারতি না জামাই বাবাজি। একটু সংশয় নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু মা এতেও যদি কাজ না হয় তখন কি হবে? পারুল বেগম আত্মবিশ্বাসের সাথে বলেন, 100% কাজ হবে, লিখে রাখো। আমার ছেলে বাইরে থেকেও শক্ত হলো, ভেতরটা মোমের মতো। অন্যদিকে রুদ্র নিজের রুমে অস্থির হয়ে পায়চারি করছে। তার কিছুই ভালো লাগছে না। তৌকিরের সাথে তন্ডার বিয়ের কথা ভাবতেই তার মাথায় রক্ত চড়ে যাচ্ছে। রায়হান আর মায়ের উপর তার রাগ হচ্ছে চরম। দেশে কি আর কোনো ডাক্তার ছিল না যে ওই তৌকিরকেই ডাকতে হলো? তন্ডা তখন রায়াকে কোলে নিয়ে বারান্দায় বসে রাতের আকাশ দেখছিল। লন্ডনের আবাসিক এলাকায় রাত বড্ড নিঝুম। লাল ইটের বাড়িগুলো জানালার ফাঁক দিয়ে চুইয়ে আসা আলো কুয়াশার সাথে মিলিয়ে এক রহস্যময় আবেশ তৈরি করেছে। তন্ডার ফোনে চার্জ নেই বললে সেই সকালে ফোন হোস্টেলে রেখে এসেছে। বাবা কেমন আছে, মা কেমন আছে, এসব ভেবে দুশ্চিন্তায় তার দম বন্ধ হয়ে আসছে। রায়া, মাম্মি ঘুমাতে চলো। রূপা ডাকে তন্ডা সংবিত ফিরে পেল। রায়া মায়ের ডাক শুনে তন্ডার কোল আঁকড়ে ধরে বলো, আমি আজকে আন্টির সাথে ঘুমাবো। রূপা আদুরে গলায় বলল, আজকে না শোনা, অন্যদিন। আন্টি টায়ার্ড, আন্টিকে রেস্টে নিতে দাও। তন্ডা বলল, থাকুক না আপু, আমার সমস্যা হবে না। রূপা কাচুমুচু করে বলল, অনেক জ্বালাবে তন্ডা, মাঝরাতে উঠে আমাকে খুঁজবে। রায়া নাছোড়বান্দা, সে আন্টি ছাড়া আর ঘুমাবেই না। শেষে রূপা হার মেনে বিছানা ঠিক করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তন্ডা ফ্রেশ হয়ে রায়াকে নিয়ে শুয়ে পড়ল। সে মনে মনে অপেক্ষা করছে কখন ভোরের আলো ফুটবে আর কখন সে এই মায়ার খাঁচা থেকে মুক্ত হয়ে হোস্টেলে ফিরবে। হঠাৎ দরজার টোকা দিয়ে পারুল বেগম ঢুকলেন। তন্ডা আর রায়াকে জেগে থাকতে দেখে বললেন, ও মা, এখনও ঘুমাওনি তোমরা? রায়া নানু ভাইকে দেখে উৎসাহে বলল, না দেখো, আমি আন্টিকে নিয়ে কী সুন্দর গল্প শোনাচ্ছি। পারুল বেগম হেসে তন্ডার পাশে শুয়ে পড়লেন। রায়া মাঝখানে, দুই পাশে দুই নারী। তন্ডাকে বিষণ্ণ দেখে পারুল বেগম কোমল সুরে বললেন, বাসার নাম্বার মুখস্থ নেই মা? থাকলে আমার ফোন থেকে কল দিয়ে কথা বলতে পারো। তন্ডা ইতস্ত করে বলল, আন্টি রাতে কল চার্জ তো অনেক বেশি। পারুল বেগম ধমক দিয়ে বলেন, ধুর, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এই নাও ফোন, বারান্দা গিয়ে কথা বলে এসো। তন্ডা কৃতজ্ঞতার চিত্তে ফোনটা নিয়ে বারান্দায় গেল। মা কল রিসিভ করতেই তন্ডা জানালো তার ফোনে চার্জ শেষ, তাই রুমমেটের ফোন থেকে কল দিয়েছে। অসুস্থতার কথা সে গোপন রাখলো। মা জানালেন বাবা আগের চেয়ে একটু ভালো আছেন। তন্ডার বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেল। ঘরে ফিরে দেখলো রায়া ঘুমিয়ে পড়েছে। পারুল বেগম জিজ্ঞেস করলেন, কথা হলো মা? তন্ডা আর্দ্র গলায় বললেন,
জি আন্টি, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে এই ঋণের কথা আমি আর কোনোদিন ভুলবো না। পারুল বেগম তার হাতটা আলতো করে চেপে ধরে বললেন, ঋণ আবার কি মা? তুমি আমাদের নিজেদের মানুষ। তোমার জন্য করবো না তো কার জন্য করব? তন্ডার কাছে শেষ বাক্যটি একটু খটকা লাগলো। সে গভীর রাতে তো তা নিয়ে ভাবলো না। কিছুক্ষণের মধ্যে দুজনের গভীর ঘুমে তলিয়ে গেল। অন্যদিকে রুদ্রর চোখে এক ফোঁটা ঘুম নেই। সে জানালার ধারে দাঁড়িয়ে অন্ধকারের দিকে চেয়ে আছে। তার হৃদয় এক তুফান চলছে। বারবার তন্ডার সেই মায়াবী মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। সে ভাবছে, তন্ডা কি আসলেই তৌকিকে পছন্দ করে ফেলবে, নাকি সে নিজের এই অবাধ্য হৃদয়টাকে কোনোভাবে শাসন করবে। ভোরের আলো লন্ডনের ধূসর আকাশে ফুটে উঠতেই তন্ডার ঘুম ভেঙে গেল। অচেনা পরিবেশ হলেও রাতে পারুল বেগম, মমতা আর ছোট্ট রায়ার সান্নিধ্যে তার ঘুমটা বেশ ভালোই হয়েছে। সকালে রূপা যখন নাস্তার জন্য ডাকতে এলো, তখন দেখলো তন্ডা তৈরি হয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। রূপা অবাক হয়ে বলল, আরে তুমি এত সকালে রেডি হয়ে বসে আছো কেন? চলো নাস্তা করবে। তন্ডা মৃদু স্বরে বলল, নাস্তা আর না করি আপু, হোস্টেলে গিয়ে করে নেব। আমাকে এখনই ফিরতে হবে, আমার ক্লাস আছে। রূপা বাধা দিয়ে বলল, ক্লাস তো আছে, কিন্তু রুদ্র তো বলো আজকে তোমাকে তৌকিরের চেম্বারে নিয়ে যেতে হবে। তোমার কিছু জরুরি টেস্ট করানো দরকার। তন্ডা বিনয়ের সাথে জানালো, লাগবে না আপু, আমি এখন একদম ঠিক আছি। অযথাই আপনারা ব্যস্ত হচ্ছেন। রূপার ছাড়ার পাত্রী নয় সে। তন্ডার হাত ধরে বলল, ওসব পরে দেখা যাবে, আগে চলো নাস্তা করবে। খালি পেটে আমাদের বাড়ি থেকে কেউ যায় না। নাছরবান্দার রূপার অনুরোধে তন্ডা অবশেষে নাস্তার টেবিলে এলো। ডাইনিংয়ে গিয়ে দেখলেও সবাই উপস্থিত। রুদ্র আজ একটি সাধারণ সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরেছে। সাধারণ এই পোশাকেও তাকে আশ্চর্য রকমের ব্যক্তিত্ববান আর আকর্ষণীয় লাগছে। রুদ্র দিকে এক পলক তাকিয়ে তন্ডার চোখ নামিয়ে নিল। রায়া তখনও ঘুম থেকে ওঠেনি। সম্ভবত রাতে তন্ডাকে গল্প শোনাতে শোনাতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। খাওয়ার মাঝখানে পারুল বেগম তন্ডাকে বললেন, তন্ডা মা, যাওয়ার আগে আমার নাম্বারটা নিয়ে যেও, মাঝে মধ্যে কল দিও। তুমি ভারী মিষ্টি মেয়ে, তোমার সাথে কথা বললে আমার সময়টা ভালো কাটবে। তন্ডা স্মিত হেসে তার নাম্বারটি নোট করে নিল। পারুল বেগম এবার রুদ্রর দিকে তাকিয়ে বললেন, রুদ্র, আজকে তন্ডাকে নিয়ে একবার তৌকিরের চেম্বারে যেতে হবে। আমি তন্ডাকে নিয়ে যাব। তন্ডা অপ্রস্তুত হয়ে বলল, না না আন্টি, আজকে যেতে পারবো না, আমার জরুরি ক্লাস আছে। রুদ্র তখন চুপ ছিল, এবার গম্ভীর গলায় বলো, একদিন ক্লাস না করলে আকাশ ভেঙে পড়বে না। শরীরটা আগে ঠিক করা দরকার, টেস্টগুলো করিয়ে নেওয়া ভালো। স্যারের অকাট্য যুক্তির সামনে তন্ডা আর উচ্চবাক্য করার সাহস পেল না। পারুল বেগম খুশি হয়ে বললেন, তাহলে ঠিক আছে, তোমরা নাস্তা শেষ করো, আমি রেডি হয়ে নিচ্ছি। রুদ্র, তুই কি আমাদের একটু ড্রপ করে দিতে পারবি? রুদ্র সংক্ষেপে উত্তর দিল, পারবো, নাস্তা করে তোমরা রেডি হয়ে নাও। কিছুক্ষণের মধ্যে পারুল বেগম আর রুদ্র তৈরি হয়ে এলো। তন্ডা রায়হান আর রূপা থেকে বিদায় নেওয়ার সময় কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বলল, আপনাদের অনেক কষ্ট দিলাম আপু, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রায়া মামনির সাথে তো আর কথাই হলো না। পারুল বেগম পাশ থেকে রহস্যময় হাসি দিয়ে বললেন, আরে আরও কত দেখা হবে, মিশে মিশে চাপ নিও না। তন্ডা কথাটা নিছক সৌজন্য মনে করে হেসে উড়িয়ে দিল। রুদ্র তার মায়ের কথার ভেতরে অর্থটা ঠিকই ধরতে পারল। সে মনে মনে কিছুটা বিরক্ত হলো, মুখে কিছু বলল না। তিনজন বের হয়ে গাড়িতে উঠল। রুদ্র ড্রাইভিং সিটে, আর পিছনে তন্ডা ও পারুল বেগম। লন্ডনের রাস্তাগুলো সকালে বেশ প্রাণবন্ত। দুপাশে ভিক্টোরিয়ান স্টাইলের দালান কোঠা, পরিচ্ছন্ন ফুটপাত আর সারিবদ্ধ গাছপালাগুলো সকালের রোদে চিকচিক করছে। ব্যস্ত মানুষগুলো ছুটছে নিজের গন্তব্যে। তন্ডা জানালার বাইরে তাকিয়ে যান্ত্রিক শহরের রূপ দেখছিল, আর চোখে গ্লাসের রোদের প্রতিচ্ছবিটা দেখার চেষ্টা করছিল। তৌকিরের চেম্বারে পৌঁছানোর পর দেখা গেল সে তখনও আসেনি। পারুল বেগম তৌকিরকে ফোন নিয়ে দ্রুত আসতে বললেন। কিছুক্ষণ পর তৌকির হাসি মুখে উপস্থিত হলো। তন্ডা চেক আপের জন্য ভেতরে ঢুকলেই রুদ্র আর পারুল বেগম বাইরে ওয়েটিং রুমে বসে রইলেন। পারুল বেগম ছেলেকে ইশারায় দেখিয়ে বলল, তৌকিরের সাথে মেয়েটাকে বেশ মানাবে, তাই না রুদ্র? রুদ্র অস্থির হয়ে অন্যদিকে তাকিয়ে বলল, জানি না আমি।
মা আবার বললেন, মেয়েটা খুব মিষ্টি আর অতি সজ্জন। পরিচিত কারোর সাথে বিয়ে হলে চোখের দেখা তো অত্যন্ত দেখতে পারবো। রুদ্র কোনো উত্তর দিল না। তার ভেতরে এক অদ্ভুত জ্বালা অনুভূতি হচ্ছে, যা সে নিজেও ব্যাখ্যা করতে পারছে না। চেম্বারের ভেতর তন্ডার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তৌকির। তার সেই গম্ভীর দৃষ্টিতে তন্ডা আবারও ভীষণ বিব্রত বোধ করলো। তৌকির নিজেকে সামনে নিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। দেশের বাড়ি কোথায়, লন্ডনে কোথায় থাকে এবং টুকটাক জিজ্ঞাসার পর সে টেস্টগুলো করিয়ে নিল। তৌকির বলো, কাল রিপোর্ট পাওয়া যাবে। এত দূর থেকে আপনার আসার দরকার নেই। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি রিপোর্টটা পাঠিয়ে দেব। তন্ডা সহজ বিশ্বাসে নিজের নাম্বারটা দিয়ে দিল। চেম্বার থেকে বের হতে পারুল বেগম তন্ডাকে বিদায় জানিয়ে বলেন, মা, আমার একটু কাজ আছে, আমি একটু ক্যাব বুক করে বাসায় চলে যাচ্ছি, তুমি সাবধানে যেও। যাওয়ার আগে তিনি পরম মমতায় তন্ডাকে জড়িয়ে ধরে কপালে একটু চুমু দিলেন। বললেন, বাসায় গিয়ে মনে করে কল দিও কিন্তু। তন্ডাও হাসি মুখে তাকে বিদায় দিল। ভদ্রমহিলা সত্যিই ভীষণ আন্তরিক, একদম তন্ডার মায়ের মতো। পারুল বেগম চলে যাওয়ার পর রুদ্র তন্ডাকে জিজ্ঞেস করলো, তো ওকে কী বললো? তন্ডা বলল, কিছু টেস্ট করেছে, কাল রিপোর্ট দেবে বলেছে। রুদ্র প্রশ্ন, কাল আবার আসতে হবে? তন্ডা স্বাভাবিকভাবে উত্তর দিল, না, উনি হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠিয়ে দেবে বলেছেন। রুদ্র অবাক হওয়ার ভান করে চিবিয়ে চিবিয়ে বলো, ও হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলো আর আপনি দিয়ে দিলেন? তন্ডা একটু ঘাবড়ে গিয়ে বলল, কেন দেব না? না দিলে তো আবার রিপোর্টের জন্য এত দূর কষ্ট করে আসতে হতো। রুদ্র আর কিছু বলল না, তবে তার চোয়াল শক্ত হয়ে এলো। সে জিজ্ঞেস করলো, হোস্টেলে যাবে নাকি ক্লাসে? তন্ডা বলল, হোস্টেলে যাব স্যার। আপনাকে ড্রপ করতে হবে না, আমাকে একটা ক্যাব বুক করে দিন। রুদ্র তাই করলো। তন্ডা ক্যাবে উঠে চলে গেল। গাড়িতে বসে রুদ্র মনে হতে লাগলো, তার জীবনে 2 বছর আগে সে ভয়ঙ্কর অতীত আবার ফিরে আসছে। বছর 2 এর আগেই সে একই অনুভূতি কি আবার তাকে গ্রাস করতে চাইছে? সে কি কোনো মায়ার জালে আটকে যাচ্ছে? এদিকে তন্ডা ক্যাবে জানালার কাছের ওপাশে দ্রুতবেগে চলে যাওয়া দৃশ্যগুলোর দিকে তাকিয়ে ভাবছিল, এই অনুভূতির শেষ কোথায়? রুদ্র স্যারের প্রতি এই টান কি শুধু সামরিক কোনো মোহ, নাকি জীবনের গভীর কোনো ভালোবাসা, যার পরিণাম তন্ডার অজানায় রয়ে গেছে?